যাস না চলে বরফ গলে হচ্ছে জল, চুপ করে থাক চোখের ভাষায় কথা বল। বল আসবে কখন পূর্ব রাগের অঙ্গীকার, কাকে ছেড়ে কি হবে যে সঙ্গীকার। নরম পাথর স্পর্শ কাতর তোর বুকে, আমরা দুজন ঘরে ভেঙেছি কোন সুখে। একদম। এবং এই মুহূর্তে কোন ঘর ভেঙেছে আমি জানি না, তবে এই যে ঘরটায় এই মুহূর্তে আছে সেই ঘরটা টলিয়ান মোড়ে, এবং সেই ঘরে আর কেউ নয়, বিশিষ্ট সিঙ্গার আমাদের বাংলা এবং সর্বভারতীয় স্তরে যে ছবিটি রিলিজ করেছে এবং সত্যিকারের একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েছে, সেই ছবি ডিপ ফ্রিজ থেকে গানটি গাইলেন পর্ষিয়া সেন। আজকে আমাদের টলিয়ান মোড়ের অতিথি হচ্ছেন পর্ষিয়া সেন। পর্ষিয়া, কেমন আছো এবং লাইফ কেমন চলছে? খুব ভালো আছি। শীতটা ভীষণ এনজয় করছি, আর অবভিয়াসলি জানুয়ারি ডিসেম্বর ফেব্রুয়ারি একটু ব্যস্ততার মধ্যেই কাটে। শোজ থাকে, রেকর্ডিং থাকে, রিহার্সালস থাকে, এর মধ্যে আবার ডিফিজ রিলিজ হলো, সামনে আরও একটা ছবি রিলিজ হবে, সো খুব মজা আছে। তোমার যে যে সিঙ্গিং যে জীবনটা, যদি সঙ্গীত জীবনটা যদি বলি, এই জীবনের মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউন। আমি যদি 2020-21 ওই সময়টা থেকে বলি, আপস অ্যান্ড ডাউন, তারপরে আবার ওঠা, তারপরে আবার বসা, আবার গ্রাফটা উপরে ওঠা, এই যে ওঠা নামায় তুমি কতটা এনজয় করেছো তোমার এই সঙ্গীত জীবনকে? আরে এটা তো একটা জার্নি, মানে এখনো অনেক ওঠা নামা, পড়া ওঠা অনেক কিছু বাকি আছে। আমি সবসময় সামনের দিকে এগোতে পছন্দ করি। যদি নামা থেকেও থাকে সেটাকে খুব বেশি গ্লোরিফাই করে যে খুব খারাপ হয়ে গেল কেন হলো, ওটা আমি একদম গ্লোরিফাই করতে পছন্দ করি না। আমার কোথার থেকে কিভাবে কতটা ভালো আমি পেলাম, যা যা ভালো দিকগুলো আমি পেয়েছি সেটা নিয়ে আমি সামনে এগোতে চাই। আর সামনে আমার অনেকটা পথ এখন বাকি, তো আমি শুধুই ভালোর দিকে এবং পজিটিভ দিকে এগোতে চাই। খারাপ ভালো মিলিয়ে জীবন সবার কম বেশি স্ট্রাগল আছে, বাট সেটা আমি খুব বেশি মানে ঠিক আছে, দ্যাটস আ পার্ট অফ লাইফ এন্ড আই এম এনজয়িং ইট অল, আই এম টেকিং ইট অল। একদম, সেই জন্যই গানগুলোর মধ্যে এত মাধুর্য থাকে, এবং আট থেকে আশি সবার প্রিয় সেই গানগুলোর মধ্যে একটা আলাদা, আমরা সবাই নিজেরা যারা শুনি পর্ষিয়ার গান, মনটা ছুঁয়ে যায়। পর্ষিয়া, এখন দেখা যাচ্ছে যে শিল্পীকে যে গুণমানে যাচাই করা হচ্ছে, না শিল্পী নিজেও ভাবছে যেটা, সেটা হচ্ছে যে আমার ফলোয়ার কত আছে, বা আমি আমাকে ফলোয়ার দিয়ে যাচাই করা হচ্ছে। আমার মিলিয়ন ফলোয়ার হলে তার মানে আমি শিল্পী। সে যে কোনো ক্ষেত্রেই বলি, একজন অভিনেতা হোক, অভিনেত্রী হোক, বা সঙ্গীত শিল্পী হোক, তো এইভাবে যাচাই একজনকে করা মানে কতটা ঠিক, তার স্কিলটাকে না বুঝে না দেখে। যারা এটা মনে করছেন আর যারা এটা মনে করাচ্ছেন, আমি জানতে চাই যে এনারা 10 বছর বাদে কোথায় থাকবে। 10 বছর 20 বছর বাদে আমরা আজকে 10-15 বছর 20 বছর আগের যে গানগুলো নিয়ে চর্চা করি, বা 50 বছর 60 বছর আগের যে গানগুলো নিয়ে চর্চা করি, সেইটা আর আজকের এই সময় দাঁড়িয়ে আজ থেকে 20 বছর বাদে লোকে কোনটা শুনবে? অবশ্যই ফিউচারিস্টিক সাউন্ড নিয়ে লোকেরা ইন্টারেস্টেড হবে, পাস্টে কেউ ফিরে যেতে চায় না, কিন্তু পাস্ট থেকে তো শেখে, নাহলে হিস্ট্রি সাবজেক্টটা এক্সিস্ট করতো না। তো সেটার তো একটা গুণগত মান তো অবশ্যই, মানে শিখে কোনো কিছু করা, আর দুদিনের ওই চটজলদি একদিন ঘুম থেকে উঠে মনে হলো আমি আজকে গায়িকা হয়ে গেলাম, বা আজকে আমি কথার কথা আমি তোমারই প্রফেশন নিয়ে বলছি, আমি আজকে থেকে রিপোর্টার হয়ে গেলাম, তো সেটা কি? সেটা কি মানে আমি যদি না শিখি না জানি সেটা নিয়ে, আমার যদি 10-15 বছর 20 বছরের চর্চা না থাকে, আজকে শাস্ত্রীয় সঙ্গীত যারা করছেন তাদের তাদের বাবা দাদাদের লম্বা একটা জেনারেশন, তাদের ছোটোর থেকে সেটা শোনা এবং সেই মিউজিকের মধ্যে থাকা। হ্যাঁ মানে, আর হুট করে একদিন মনে হলো ঘুম থেকে উঠে যে আজকে আমি তো হেভি গাইছি, আমি কালকের থেকে গায়িকা বা গায়ক হয়ে গেলাম, দুটোর তো অবভিয়াসলি ডিফারেন্স দেখা যাবে। তো এনারা 10 বছর বাদে কোথায় যাবে সেটা আমি দেখতে চাই।
জানি না সোশ্যাল মিডিয়ায় আরও চেঞ্জেস আসবে এবং চেঞ্জেস অবশ্যই ভালোর জন্য হবে আশা করি। এবং আজকে যারা সোশ্যাল মিডিয়াতে মনে করছে যে একজন শিল্পী হতে গেলে তার মিলিয়ন ভিউটাই অনেক এবং তাতেই তার চলে যাবে, আর তার উত্তরটা বর্ষিয়া অলরেডি দিয়ে দিয়েছে। বর্ষিয়ার সঙ্গে আমরা আড্ডা দিচ্ছি টলিয়ার মোড়ে। আমরা এই মুহূর্তে আছি স্টিমিং মার্ক যোধপুর পার্কে। আপনারাও কিন্তু চলে আসতে পারেন আপনাদের প্রিয়জনকে সাথে নিয়ে ছোট্ট একটা ইভিনিং অসাধারণ ক্যাফেতে। বর্ষিয়া, যেটা মেনলি আমরা জানি যে লেজেন্ড সঙ্গীতকার বা মিউজিক ডিরেক্টর সলিল চৌধুরী শতবর্ষ অতিক্রান্ত অসাধারণ একজন মানুষ ছিলেন এবং সঙ্গীত পরিচালক। তো তার ক্ষেত্রে তুমি একটা ট্রিবিউট সম্প্রতি করেছো দেবুদার সঙ্গে, আমাদের দেবজ্যোতি মিশ্রর সঙ্গে। আমি যদি ফিরে যেতে চাই, আমি পৃথিবীকে রুখতে চেষ্টা করছি না, তো আমি যেটা তোমার কাছ থেকে জানতে চাই সলিল চৌধুরী, প্রয়াত সঙ্গীত শিল্পী সলিল চৌধুরীর সম্পর্কে দুটো কথা যদি তোমার। দেখো, আমি একদম আমার পার্সোনাল ইয়ে থেকে যেটা বলবো সেটা হচ্ছে হলো আমার বাবা, প্রত্যেকের বাবাই, কিন্তু আমার বাবা হয়তো একটু বেশি সলিল চৌধুরীর ভক্ত ছিলেন। ওনার গান আমি বিদ্রোহ আজ, রানার, এগুলো ছোটোর থেকে এত শুনেছি। এগুলো না আমার বাবা ছোটবেলায় ডায়েরিতে লিখে লিখে রাখতো। আচ্ছা, ঠিক আছে, মানে যখন সলিল চৌধুরীর গান, আমাকে তো ছোটোর থেকে হেমন্ত মুখোপাধ্যায় যা সবাই শুনে থাকে, কিন্তু আমাকে না বাবা টাস্ক দিত যে এই গানগুলো তোকে মুখস্থ করতে হবে, এই গানগুলো তোকে তুলতে হবে, আমি পরের সপ্তাহে তোর থেকে এই গানটা শুনবো। তো আমার না ছোটবেলা থেকে সলিল চৌধুরীকে ওইভাবে শুনি। এবার বড় হয়ে তাকে আমার মনে হলো আমি অনেক অনেক বেশি কাছে পেয়ে গেলাম। তার মাঝখানে যেই মানুষটি, তিনি হচ্ছেন আমাদের দেবজ্যোতি মিশ্র, দেবুদা। তিনি সলিল চৌধুরীকে 17 বছর, দীর্ঘ 17 বছর অ্যাসিস্ট করেছেন এবং ওনার থেকে সলিল চৌধুরীর কম্পোজিশন সম্পর্কে এক একটা জার্নি, যেই গানগুলো যেরকমভাবে তৈরি হয়েছে, যেই গল্পগুলো শুনি আমি না অবাক হয়ে, মানে নির্বিকার, আমি জাস্ট না ওই ছোটবেলার প্রত্যেকবার যখন দেবদা সলিল চৌধুরীর গল্প বলেন, আমরা না আমি ওই ছোটবেলায় চলে যাই। আর আমার মনে হয় কি আমি বাবাকে যদি শোনাতে পারতাম এই গল্পগুলো, যদি বাবাকে আমি জানাতে পারতাম যে এত বড় মাপের একজন সঙ্গীত শিল্পী, তখনকার দিনের এত বড় একজন কম্পোজার, মানে হি ওয়াজ ওয়ে আহেড অফ হিজ টাইম। মানে যে যে কম্পোজিশনগুলো করে গেছেন, আমরা বসে এখন ওইগুলো নিয়ে পড়াশোনা করি, ওইগুলো নিয়ে রিসার্চ হয়, পড়াশোনা হয় যে কি কম্পোজিশন করে গেছেন, সেটা লেখা বলো, সুর বলো, মিউজিক অ্যারেঞ্জমেন্ট বলো, গাওয়া বলো, লতাজির গাওয়া, আশাজির গাওয়া, এক একটা গান, মানে উনি নিজে একজন ইনস্টিটিউশন। তো আমি না ওনার গানগুলো যখন স্টেজে দেবুদার সাথে পারফর্ম করি, আর দেবুদা যখন পাশে এইরকম পৃথিবীর গাড়িটা থামাও যে উদ্যমের সাথে আমাদেরকে বোঝান যে কি বলতে চেয়েছে, আমি না জাস্ট অবাক হয়ে যাই। তো এটা মানে ভীষণ কি বলবো, মানে আমি নিজেকে ভীষণ প্রিভিলেজ মনে করি যে আমি এই মানুষটাকে অন্তত, মানে আমাদের তো আরও যারা লেজেন্ডসটা তারা তো আমাদের ছেড়ে দিয়ে চলে গেছেন, তো অ্যাটলিস্ট ওনাকে আমি দেবুদার মাধ্যমে, দেবুদার কাছ থেকে আমি কেন, মানে আমরা যারা কাজ করছি দেবুদার সাথে, তারা না তাকে ডিরেক্টলি হয়তো আমরা টাচ করতে পারি দেবুদার মাধ্যমে, তো এটা অনেক বড় কথা। সত্যি এই পৃথিবীর গাড়িটা থামবে কিনা আমি জানি না, কিন্তু এই মুহূর্তে আমি নিজেকে আটকে দিচ্ছি এবং এই গানটা তোমার কাছ থেকে একটু শুনতে চাই দু লাইন। এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব, আমার টিকিট কাটা অনেক দূরে, এই গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব, আমার টিকিট কাটা অনেক দূরে, এ গাড়ি যাবে না, আমি অন্য গাড়ি নেব। এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও। অসাধারণ, এবং সেই অসাধারণ একটা ইভিনিং আমরা এই মুহূর্তে আছি স্ট্রিমিং মার্কসে, এবং এই সুন্দর আড্ডাটা যার সঙ্গে আমরা এই মুহূর্তে আছি তিনি আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী, বাংলার মেয়ে বর্ষিয়া সেন। বর্ষিয়া, আমার দুটো শেষ প্রশ্ন তোমার কাছে, আমাদের দীর্ঘ ইন্টারভিউর শেষ দুটো প্রশ্ন। বিদেশে সম্প্রতি তুমি ঘুরে এসছো এবং বিদেশের শহরে ঘুরতে ঘুরতে তুমি যত দিন ওখানে ছিলে, বাংলা সংস্কৃতিটাকে কিরমভাবে তুমি তুলে ধরেছিলে সেখানে? বাংলা সংস্কৃতিকে আমি তো আমার গানের মাধ্যমে তুলে ধরেছি, কিন্তু বিদেশের বাঙালিরা যারা রয়েছেন, মানে বিট আমেরিকা, ইউকে, ক্যানাডা, আমরা যে কদিন, আমার তো যাওয়া মানে তো
শো অনুষ্ঠানের মাধ্যমেই যাওয়া। আমার মনে হয়েছে ওনারা না মানে আমাদের এখানের বাঙালিয়ানার থেকে ওনারা অনেক বেশি বাঙালিয়ানাকে সেলিব্রেট করে বলে আমার মনে একদম হয়েছে যে আমরা কেন জানি না একটুখানি হ্যাঁ আমরা একটু পাশ্চাত্য ব্যাপারটাকে একটু বেশি ইনভাইট করেছি, কিন্তু ওনারা পুজোটা যেরকম ভাবে সেলিব্রেট করে ওটা দেখার মতো। মানে সবাই একসাথে মিলে সত্যি সত্যি যে কি বলবো মানে হয়তো অনেক দূরে 20 মাইল 30 মাইল 100 মাইল দূরে কেউ থাকেন, কিন্তু তারা গাড়ি চালিয়ে চলে আসছেন, 4 দিন একসাথে সেলিব্রেট করছেন। উইকেন্ড পুজো হ্যাঁ একদম উইকেন্ড পুজো, সবাই একসাথে ওই ইন্ডিয়ান অ্যাটায়ার মানে আমাদের বাংলার শাড়ি, আটপৌরে শাড়ি এবং ধুতি পাঞ্জাবিতে খিচুড়ি খাওয়া, বাংলা গান। ওখানে তোমার জন্য রিকোয়েস্ট আছে গানের, এই গানটা করো। হ্যাঁ ভীষণভাবে বাংলা গানের রিকোয়েস্ট আসে সাংঘাতিকভাবে, এবং অনেক জায়গায় এরকম হচ্ছে বিশেষ করে আমেরিকাতে তারা একদম স্ট্রিক্টলি বলে দেয় আমরা শুধুই বাংলা গান শুনবো, আমরা কিন্তু কোনো হিন্দি গান শুনবো না। আবার উল্টোটাও হয়েছে, ক্যানাডা ইউকেতে হয়েছে যে না এখানে আমরা একটু হিন্দি গান শুনবো, কিন্তু বাঙালিয়ানাটা কিন্তু ওনারা ভীষণভাবে দিতে একদম। এবং সত্যিকারে আমরা বাঙালি এবং বাংলা ভাষাতে কথা বলতে সবসময় ভালোবাসি এবং বাংলা গান আমাদের ভীষণ প্রিয়। এবং এই যে আমাদের পর্ষিয়া সেনের ছবিটি আসছে, বাংলা ছবি প্রমোটার বৌদি, অবশ্যই এটা নিকটবর্তী হলে আসছে এবং আপনারা অবশ্যই দেখবেন সেখানে পর্ষিয়ার 2টি গান থাকছে। পর্ষিয়া বাঙালি মানে এরকম থাকে যে বাঙালিকে যারা বাইরে থাকে তারা বলে কাকড়ার জাত, টেনে নামাবার চেষ্টা করে, কাঠি করে, বিভিন্ন রকম একটা বাঙালি সম্পর্কে বম্বেতে হোক যেখানে হোক একটা থাকে ট্যাবু এখনো রয়েছে যে বাঙালি উঠতে চাইলে বাঙালিকে নামিয়ে দেওয়া হয়, এবং সেই কাজটা কিন্তু অবাঙালি করে না, বাঙালিই করে। তো এই যে ওঠানামা, এই যে রেসটা, এই রেসের মধ্যে তুমিও কি কোনোদিন পড়েছিলে? সাংঘাতিকভাবে, মানে ওটাতে কোনো কোয়েশ্চেনই নেই। কিন্তু আমি আবার বললাম না, যেটা আমি শুরুতে তোমাকে বললাম, খারাপটা আমি গ্লোরিফাই করতে পছন্দ করি না। আমার যেটা অবজারভেশন বা এটা পৃথিবীর ইতিহাসে সবাই জানে, বাঙালিদের ব্রেন সাংঘাতিক। একদম প্রত্যেকটা জায়গায় বাঙালিরা কিন্তু গান বলো, কোনো কোম্পানি বলো, কোনো কি বলবো ছবি বলো, মানে টপে মিউজিক কম্পোজার সব জায়গায় বাঙালিরা ওপরেই। তো ব্যাপারটা হচ্ছিল বাঙালিদের মানে আমাদের যেটা হয়ে গেছে যে আমাদের মধ্যে এত ট্যালেন্টেড লোকজন আর এত বেশি বুদ্ধি সবার মধ্যে, না ওই বলে না ঘর কি মুরগি ডাল বরাবর, এটাই হয়েছে। অবাঙালিদের মধ্যে যেটা আমি দেখেছি এত ট্যালেন্ট লোকেদের থাকে না, রিয়েলি মানে থাকে কিন্তু এই পরিমাণে থাকে না। মানে আমাদের মধ্যে হয়তো প্রতি 10 জনের মধ্যে 6 জন 7 জন ট্যালেন্টেড তুমি পাবে, কিন্তু অন্যদের মধ্যে উল্টোটা। সেই কারণেই মনে হয় যে এইটা একটু কম্পিটিশনের জায়গায় হয়তো বাঙালিরা আগাগোড়াই পড়ে গেছে। মানে আজকে আমাদের দেশ স্বাধীনের পেছনে নেতাজি সুভাষচন্দ্রের যে অবদান, সেটা বা বাঙালিদের যে অবদান, আর তার সাথে সাথে পাঞ্জাবিদেরও ছিল, কিন্তু বাকি আমার মনে হয় না যে খুব সেরকম পরিমাণে অনেক লোকেদের রয়েছে সেই অবদানটা, বাঙালিদের যেই লেভেলে অবদানটা ছিল। তো সেই হিসেবেই আমার মনে হয় যে লোকেদের না ওই টানার ব্যাপারটা, যে না আমি আগে যাবো, তুই একটু থেকে যা আমি আগে যাবো, কিন্তু অন্যদের যেহেতু নেই তারা তাদেরকে দেখানোর জন্য যে আমরাও আছি এই রেসের, আমরাও আছি, তাই জন্য তারা একে অপরকে সাপোর্ট করে। এটা আমার অবজারভেশন, আমি ভুল হতেই পারি, বাট আমার কোনো বিটারনেস নেই কোনো কিছুর থেকেই। অনেক কিছু খারাপ, অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি, বহু ধরনের জিনিসপত্র আজও করি, কিন্তু সেগুলো আমি মাথায় নিয়ে চলি। অবশ্যই পজিটিভ নোট, সেই পজিটিভ নোটেই কিন্তু আজকে আমাদের যে সুন্দর একটা আড্ডা সেশন, শিল্পী পর্ষিয়া সেনের সঙ্গে আমি ছিলাম বিপ্লব, সঙ্গে ক্যামেরায় ছিল মোনালিসা। আমরা এইখানে টলিয়ান মোড়ে যে আড্ডাটা দিলাম স্ট্রিমিং মার্কসে, এটা আপনারা অবশ্যই দেখবেন এবং আমাদেরকে জানাবেন আপনাদের সুচিন্তিত মতামত কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে রাখবেন টলিয়ান মোড়। নমস্কার বিপ্লব দা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে টলিয়ান মোড়ের এই সেশনটার জন্য। টলিয়ান মোড়ের সমস্ত দর্শকদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাই। আর ক্যামেরার ওপাশে মোনালিসা, মোনালিসা, থ্যাংক ইউ মোনালিসা। সবাই দেখবেন টলিয়ান মোড়। থ্যাংক ইউ।